হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি এক অসাধারণ সিনেমা নিয়ে, যেটা শুধু একটা গল্প না, বরং বাস্তব জীবনের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়। বিশেষ করে যারা যুদ্ধভিত্তিক বা ওয়ার টাইপের সিনেমা পছন্দ করেন, তারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু ধ্বংস আর রক্তপাতই নিয়ে আসেনি, বরং অসংখ্য অবিশ্বাস্য গল্প উপহার দিয়েছেন। আর সেসব গল্পের মধ্যেই অন্যতম একটি হলো ডেসমন্ড ডসের জীবন কাহিনী। এই সিনেমাটি তৈরি করা হয়েছে তার বাস্তব জীবন থেকে। এখানে দেখানো হয়েছে যদি একজন মানুষ নিজের বিশ্বাসে অটল থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না। ডেসমন্ডকে শুরুতে সবাই অনেক দুর্বল মনে করত, তার শরীরের গঠন নিয়েও অনেক হাসাহাসি করত। অনেকেই ভাবতো সে যুদ্ধের ময়দানে কারো কাজে আসবে না, কিন্তু যুদ্ধের মধ্যে অবিশ্বাস্যভাবে সে একাই 75 মানুষের জীবন বাঁচায়, তাও কোনো ধরনের অস্ত্র ব্যবহার না করে। আর একটা মজার বিষয় হলো, এই ঘটনাগুলোর সময় সে ছিল একজন সাধারণ সৈনিক। পরে তার অসাধারণ সহযোগিতার জন্যই সে অফিসার পদে যাওয়ার যোগ্য হয়। তো সিনেমার শুরুতেই আমরা দেখি দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া চলছে। তারা বাড়ির বাইরে মারামারিতে জড়িয়ে পড়ে। হঠাৎ করেই একজন ভাই আরেকজনের মাথায় পাথর দিয়ে আঘাত করে বসে, আর যে ছেলেটা এই কাজটা করে সেই আমাদের মূল চরিত্র ডেসমন্ড। এই ঘটনার পর তার ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে, আর তার পুরো পরিবার আতঙ্কে পড়ে যায়। বিশেষ করে তার বাবা ভীষণ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ছোট্ট ডেসমন্ড ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে নিজেকে দোষ দিতে থাকে আর ভয় পেয়ে যায় নিজের কাজের জন্য। সেই মুহূর্তে সে একটা বড় সিদ্ধান্ত নেয়, সে আর কখনো কাউকে আঘাত করবে না। সময় গড়াতে থাকে আর ডেসমন্ডও বড় হতে থাকে। সে নিয়মিত চার্চে কাজ করতে যায়। একদিন চার্চ থেকে বের হওয়ার সময় সে দেখতে পারে একজন লোক ভয়ানক অ্যাক্সিডেন্টে আহত হয়ে রাস্তায় পড়ে আছে। একটুও দেরি না করে সে দৌড়ে গিয়ে লোকটার কাছে পৌঁছে যায়। অবস্থা এতটাই খারাপ ছিল যে সে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করেই সেই লোকটাকে ডেসমন্ড নিজেই হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়েই তার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়। সেখানেই সে দেখতে পায় একজন নার্সকে, তার নাম ডরথি। প্রথম দেখাতেই ডেসমন্ড তার প্রেমে পড়ে যায়। আর অবাক করার মতো বিষয়, সে সরাসরি গিয়ে প্রপোজও করে দেয়। ভাগ্য ভালো, মেয়েটিও তার প্রস্তাব গ্রহণ করে। এরপর তারা দুজনেই ডেটে যায়। আর সেখানে ডেসমন্ড জানায় যে মেডিকেল ফিল্ডের প্রতি তার একটা আলাদা আগ্রহ আছে। এদিকে পৃথিবী তখন এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর হঠাৎ করেই জাপান আমেরিকার উপর ভয়ঙ্কর হামলা চালায়, যেটা ইতিহাসে পরিচিত পার্ল হারবারের আক্রমণ। হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যুদ্ধ বিমান নিয়ে এসে এই আক্রমণ চালানো হয়, যা আমেরিকার ইতিহাসে এক বিশাল ধাক্কা ছিল। অনেকের মতে আমেরিকার মাটিতে এটাই ছিল সবচেয়ে বড় এবং সরাসরি হামলাগুলোর মধ্যে একটি। যাই হোক, তখন আমেরিকার অনেক সৈনিকের প্রয়োজন ছিল, আর ডেসমন্ডও দেশের জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বাবা যখন এই কথা জানতে পারে, সে অনেক কষ্ট পায়। সে নিজেও প্রথম যুদ্ধের সৈনিক ছিল, আর তিনি জানেন যুদ্ধে কেমন করে মানুষের মৃত্যু হয়। তার দুই ছেলেই যুদ্ধে যেতে চায়, আর তার দুই সন্তানই হারিয়ে যাবে যদি তারা যুদ্ধে যায়। কিন্তু তখন ডেসমন্ড তার বাবাকে বলে, আমি যুদ্ধে কাউকে মারতে যাচ্ছি না, আমি বরং সেই সব সৈনিকদের সাহায্য করতে চাই যারা যুদ্ধে আহত হয়ে পড়ে। এরপর ডেসমন্ড যাবার আগে ডরথিকে বিয়ের জন্য প্রপোজ করে, আর ডরথি এতই ভালো, সে তার বিয়ের প্রপোজালও গ্রহণ করেন। আসলে পশ্চিমা দেশগুলোতে মেয়েরা কয়েক দশক আগ থেকেই অনেক বেশি স্মার্ট। নিজেদের জীবনের বড় সিদ্ধান্তগুলো তারা নিজেরাই নিতে পছন্দ করে। তাই এখানেও ফ্যামিলির অনুমতির চেয়ে তাদের পারস্পরিক পছন্দেই বড় হয়ে দাঁড়ায়। যাই হোক, এরপর ডেসমন্ডের আসল পরীক্ষা শুরু হয়। তাকে পাঠানো হয় ট্রেনিং ক্যাম্পে, যেখানে যুদ্ধে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। কিন্তু ডেসমন্ডের হালকা পাতলা গরম দেখে সার্জেন্ট মশাই মজা করে তার জুনিয়রকে বলেন, এই ছেলেটাকে বাতাস থেকে দূরে রাখো, নয়তো কখন যে উড়ে নিয়ে যাবে ঠিক নেই। মূলত ডেসমন্ড শারীরিকভাবে কিছুটা দুর্বল মনে হওয়ায় সার্জেন্ট তাকে নিয়ে এমন কটূক্তি করেন। কিন্তু ট্রেনিং শুরু হতেই ডেসমন্ড সবাইকে তাক লাগিয়ে দেয়। শারীরিক কসরত আর বিভিন্ন হার্ড ট্রেনিংয়ে সে সবার চেয়ে এগিয়ে থাকে এবং প্রথম স্থানের অধিকারী হয়। আসল টুইস্ট আসে তখন, যখন রাইফেল ট্রেনিং বা অস্ত্র চালানোর সময় হয়। ডেসমন্ড সাফ জানিয়ে দেয় সে রাইফেল স্পর্শ করবে না। সে স্পষ্ট ভাষায় বলে, আমি এখানে কাউকে মারতে আসিনি, আমি এসেছি একজন কমব্যাট মেডিক বা ডাক্তার হিসেবে, যাতে যুদ্ধে আহত সৈনিকদের সেবা করতে পারি, তাদের প্রাণ বাঁচাতে পারি। আমি কারো জীবন কেড়ে নিতে পারবো না। একজন সৈনিকের মুখে এমন কথা শুনে তার উপরের অফিসাররা তো আকাশ থেকে পড়েন। তাকে যখন বড় অফিসারের কাছে নিয়ে যাওয়া হয়, ডেসমন্ড সেখানে তার সিদ্ধান্তে অনড় থাকে। সে আরো একটি অদ্ভুত শর্ত জুড়ে দেয়। সেখানে সে শনিবার কোনো ট্রেনিং করবে না, কারণ শনিবার তার ধর্মীয় প্রার্থনার দিন। এসব শুনে সিনিয়র অফিসার তো রেগে একদম আগুন। তিনি বলেন, তুমি যদি নিয়ম না মানো তাহলে তোমাকে
এই ক্যাম্প থেকে বের করে দেওয়া হবে। যাও এখনই রাইফেল প্র্যাকটিস করো। কিন্তু ডেসমন্ড তার সিদ্ধান্তে অটল থাকে। সে কোনো কিছুই করে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এতে তার ড্রিল সার্জেন্ট আরো ক্ষিপ্ত হয়ে যান। তিনি বাকি সৈনিকদের উদ্দেশ্যে বলেন, মনে রেখো, যুদ্ধের ময়দানে এই ডেসমন্ডের থেকে কেউ কোনো সাহায্য আশা করো না, কারণ সে অস্ত্র ধরবে না। ডেসমন্ড নিজের যুক্তি বোঝাতে চাইলেও কেউ তার কোনো কথা শোনার প্রয়োজন মনে করে না, কারণ যারা মানুষ মারতে ওস্তাদ তাদের কদরই সেখানে বেশি। সেই রাতে যখন সব সৈনিক ব্যারাকে বিশ্রাম নিচ্ছিল, তখন এক সৈনিক এসে ডেসমন্ডের হাত থেকে তার প্রিয় বাইবেলটি কেড়ে নেয়। এই বাইবেলটি ছিল তার প্রেমিকা ডরথির দেওয়া শেষ স্মৃতি। ডেসমন্ড বারবার সেটি ফেরত চাইলেও ওই সৈনিক তাকে ক্ষিপ্ত হয়ে বলে, তুমি কি সত্যি অস্ত্র না ধরার প্রতিজ্ঞায় অটল থাকবে? ডেসমন্ড শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ। তখন রাগের মাথায় ওই সৈনিক তার মুখে জোরসে এক ঘুষি বসিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ডেসমন্ড পাল্টা কোনো আঘাত করে না। আসলে এর পেছনের কারণটা ছিল সেই অতীতে যে সে একবার প্রতিজ্ঞা করেছিল যে সে জীবনে আর কখনো কারো গায়ে হাত তুলবে না। এরপর ডেসমন্ডকে ডাকা হয় কর্নেলের দপ্তরে। কর্নেল তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুললে ডেসমন্ড শান্তভাবে উত্তর দেয় সে মানসিকভাবে একদম ফিট। সে জানায় বাইবেলের আদর্শ অনুযায়ী কাউকে হত্যা করা পাপ, আর সে সেই পাপ করতে চায় না। কর্নেল তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো ডেসমন্ড, যুদ্ধের ময়দান আর বাস্তব জীবন এক নয়। সেখানে হয় তোমাকে মারতে হবে, না হয় তোমাকে মরতে হবে। কিন্তু ডেসমন্ড তার বিশ্বাসে অনড়। সে যীশু খ্রিস্টের সেই বাণী তুলে ধরে যেখানে বলা হয়েছে সবাইকে নিজের মতোই ভালোবাসো। যাচাই বাছাই শেষে বোঝা গেল ডেসমন্ড পাগল নয়, বরং সে অত্যন্ত দৃঢ় চেতনার একজন মানুষ। তাই তাকে ক্যাম্প থেকে বের করে দেওয়ার কোনো আইনি কারণ খুঁজে পাওয়া গেল না। কর্নেলের এই সিদ্ধান্তে তার ক্যাপ্টেন মারাত্মক ক্ষেপে যান, কারণ তারা যে কোনো মূল্যেই ডেসমন্ডকে বিদায় করতে চেয়েছিলেন। তবে কর্তৃপক্ষের এই আক্ষেপ ডেসমন্ডের জন্য কাল হয়ে দাঁড়ায়। বাকি সৈনিকেরা মনে করতে শুরু করলো যে ডেসমন্ড একজন ভীতু এবং সে আসলে যুদ্ধের ময়দানে তাদের বিপদে ফেলবে। ঘৃণা আর আক্রোশ থেকে এক রাতে একদল সৈনিক মিলে ঘুমন্ত ডেসমন্ডকে পশুর মতো মারধর করে। পরের দিন সকালে সার্জেন্ট এসে দেখেন ডেসমন্ডের বিছানা রক্তে ভেসে গেছে। ডেসমন্ডের এই করুণ দশা দেখে সার্জেন্টও তাকে পরামর্শ দেন ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার জন্য। তিনি বলেন, এতে লজ্জার কিছুই নেই, তুমি বরং বাড়ি ফিরে যাও। কিন্তু ডেসমন্ড সাফ জানিয়ে দেয় সে হার মানবে না। সার্জেন্ট যখন জিজ্ঞাসা করেন কারা তাকে এভাবে মেরেছে, ডেসমন্ড কারো নাম বলতে রাজি হয় না। সে কিন্তু জানতো কারা তাকে মেরেছে, কিন্তু সে কারো ক্ষতি করতে চায়নি। এরপর ট্রেনিং পিরিয়ড শেষ হয়। ডেসমন্ডের সাথে থাকা সব সৈনিক ট্রেনিং এ পাশ করে যায়, কিন্তু রাইফেল না তোলার কারণে ডেসমন্ডের নাম লিস্টে আসে না। যদিও শারীরিক কসরত বা অন্য সব পারফরমেন্সে সে ছিল সবার চেয়ে আগে। সবাই যখন ট্রেনিং শেষে বাড়ি যাওয়ার ছুটি পেল, ডেসমন্ডের ছুটি মঞ্জুর করা হলো না। সে আকুতি জানিয়ে বলল, আজ আমার বিয়ে, আমি আর আমার প্রেমিকা ডরথি কথা দিয়েছিলাম ট্রেনিং শেষেই আমরা বিয়ে করব। কিন্তু নিয়ম ভাঙ্গার অপরাধে তার উপর কোর্ট মার্শাল জারি করা হয় এবং তাকে জেলখানায় বন্দি করা হয়। অন্যদিকে ডরথি বিয়ের কোণের সাজে গির্জায় অধীর আগ্রহে ডেসমন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ডেসমন্ড তো তখন লোহার গারদের পেছনে বন্দি। ভালোবাসার মানুষের কাছে পৌঁছানোর জন্য সব রাস্তা যেন তখন বন্ধ হয়ে গিয়েছিল। জেলখানায় বন্দি ডেসমন্ডকে বোঝাতে তার প্রেমিকা ডরথি সেখানে আসে। সে বলে, তোমাকে বন্দুক চালাতে হবে না, শুধু ট্রেনিং এর খাতিরে একবার ওটা হাতে নাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ডেসমন্ড তার আদর্শে পাহাড়ের মতো অটল। সে পরিষ্কার জানিয়ে দেয় যে বিশ্বাসের উপর ভিত্তি করে সে বেঁচে আছে, সেই বিশ্বাসকে সে বিসর্জন দিতে পারবে না। ঠিক এই সংকটময় মুহূর্তে দৃশ্যপটে হাজির হন ডেসমন্ডের বাবা। তিনি নিজে প্রথম বিশ্বযুদ্ধে একজন লড়াকু সৈনিক ছিলেন। ছেলের উপর হওয়া অন্যায়ের বিচার চাইতে তিনি তার পুরনো সামরিক ইউনিফর্ম পরেই সরাসরি ব্রিগেডিয়ার অফিসে চলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন বর্তমান ব্রিগেডিয়ার প্রথম বিশ্বযুদ্ধে তার অধীনে কাজ করেছেন। এরপর বাবার সেই প্রভাবশালী বার্তার কারণেই হোক বা আইনের লড়াইয়ে ডেসমন্ডকে শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হয়। ব্রিগেডিয়ার সরাসরি চিঠিতে লিখে দেন ডেসমন্ড ডস একজন মেডিকেল ফ্যাসিলিটেটর হিসাবে যুদ্ধে যাবে এবং তাকে বন্দুক তোলার জন্য কেউ বাধ্য করতে পারবে না। অবশেষে সব বাধা পেরিয়ে ডেসমন্ড আর ডরথি বিয়ে করে, কিন্তু বিয়ের আনন্দ কাটাতে না কাটাতেই ডেসমন্ডকে চলে যেতে হয় যুদ্ধের ময়দানে। তাদের এবারের গন্তব্য হ্যাকশ রিজ। এই জায়গাটি ছিল মূলত একটি খাড়া পাহাড়ের উপর জাপানিদের এক দুর্ভেদ্য ঘাঁটি। এর আগে আমেরিকান সেনারা 6 বার সেখানে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পরদিন সকালে শুরু হয় সেই ভয়াবহ লড়াই। পাহাড়ের উপর থেকে জাপানিদের গোলাবর্ষণ আর নিচ থেকে আমেরিকাদের পাল্টা আক্রমণ। চারদিকে শুধু মৃত্যু আর হাহাকার। এই আগুনের গোলার মধ্যে ডেসমন্ডের হাতে কোনো অস্ত্র নেই, আছে শুধু জীবন বাঁচানোর ওষুধ আর ব্যান্ডেজ। এক আহত সৈনিক যখন যন্ত্রণায় কাজ
কাতরাতে কাতরাতে বলে, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি বাঁচতে চাই। তখন ডেসমন্ড তাকে অভয় দিয়ে বলে, ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবই। যুদ্ধের ময়দানে এক সময় ডেসমন্ডের সেই পুরনো শত্রু স্মিথ, যে তাকে ট্রেনিং ক্যাম্পে মেরেছিল, জাপানিদের কবলে পড়ে যায়। নিজের জীবনকে বাজি রেখে ডেসমন্ড তাকে উদ্ধার করে। স্মিথ অবাক হয়ে যায়, যাকে সে এতদিন কাপুরুষ ভেবেছিল সেই আজ তার প্রাণ বাঁচালো। স্মিথ তার আগের ব্যবহারের জন্য ডেসমন্ডের কাছে ক্ষমা চায় এবং তারা বন্ধু হয়ে যায়। ডেসমন্ড তাকে বলে কেন সে অস্ত্র ধরে না। সেই ছোটবেলায় ভাইয়ের সাথে মারামারির রক্তমাখা স্মৃতির কথা সেই স্মিথকে জানায়। এখান থেকে আমরা শিখি, ঘৃণা দিয়ে নয়, বরং ভালোবাসা আর সাহসিকতা দিয়েই শত্রুদের জয় করা সম্ভব। লড়াইয়ের দ্বিতীয় দিনে জাপানিরা এক বিশাল পাল্টা আক্রমণ চালায়। আমেরিকান সেনারা টিকতে না পেরে পিছু হটতে শুরু করে। পাহাড়ের উপর পড়ে থাকে শত শত আহত সৈনিক। ক্যাম্পে যখন খবর পৌঁছায় যে সবাই পিছু হটতেছে, তখন ক্যাপ্টেন গ্লোভার ধরে নেন যে পাহাড়ের উপর যারা রয়ে গেছে তারা সবাই মৃত। তিনি নির্দেশ দেন আহতদের আশা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু পাহাড়ের উপর তখনও একাই লড়াই চালিয়ে যাচ্ছিল এক অস্ত্রহীন বীর, ডেসমন্ড ডস। জাপানি সৈন্যরা যখন বেঁচে যাওয়া আমেরিকানদের খুঁজে খুঁজে মারছে, তখন ডেসমন্ড লাশের স্তূপের মাঝে নিজেকে লুকিয়ে ফেলে। সে দেখতে পায় চারদিকে তার সহযোদ্ধারা যন্ত্রণায় কাতরাচ্ছে। সে মনে মনে শুধু এক ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, ঈশ্বর আমাকে সাহায্য করো যাতে আমি আর অন্তত একজনকে বাঁচাতে পারি। এরপর শুরু হয় ইতিহাসের এক অবিশ্বাস্য উদ্ধারের অভিযান। ডেসমন্ড একাই দড়ি বেঁধে একে একে আহত সৈন্যদের পাহাড়ের নিচে নামাতে শুরু করে। সে কতটা মহান ছিল ভাবুন। এক সুড়ঙ্গের ভেতর সে এক আহত জাপানি সৈন্যকেও দেখতে পায় এবং আমেরিকান হয়েও শত্রুপক্ষের সেই মানুষের প্রাণ বাঁচাতে তাকে ইঞ্জেকশন দিয়ে সাহায্য করে। পরের দিন সকালে যখন পাহাড়ের নিচ থেকে ক্যাপ্টেন গ্লোভার দেখতে পান যে একের পর এক আহত সৈনিক অলৌকিকভাবে নিচে নেমে আসছে, তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। পুরো ক্যাম্প স্তম্ভিত হয়ে যায়। যে ডেসমন্ডকে তারা অপমান করছিল, সেই ছেলেই আজ সবাইকে মৃত্যুর মুখ থেকে একাই কয়েক ডজন মানুষের প্রাণ বাঁচিয়ে নিয়ে এসেছে। নিচে অপেক্ষারত আমেরিকান সৈনিকেরা যখন একের পর এক আহত যোদ্ধাকে পাহাড় থেকে নামতে দেখছিল, তারা বিশ্বাসই করতে পারছিল না কি ঘটছে। এক সৈনিক অবাক হয়ে বলে, আমাদের সবাইকে ডেসমন্ড একাই নিচে পাঠিয়েছে। এমনকি সেই কঠোর সার্জেন্ট হাওয়েল, যিনি ট্রেনিং ক্যাম্পে ডেসমন্ডকে সবচেয়ে বেশি মানসিক ও শারীরিক কষ্ট দিয়েছিলেন, তিনিও পাহাড়ে গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন। ডেসমন্ডের নিজের শরীরে তখন বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। হাতের ছাল চামড়া উঠে রক্তে একাকার। কিন্তু সেই অবস্থাতেও সে তার প্রধান শত্রু সেই সার্জেন্টকে বাঁচাতে এগিয়ে যায়। সাথে থাকা এক সৈনিক যখন সার্জেন্টকে নামানোর প্রস্তুতি নিচ্ছিল, ডেসমন্ড নিজে আহত হওয়া সত্ত্বেও সার্জেন্টকে উদ্ধার করতে সর্বোচ্চ ঝুঁকি নেয়। ঠিক সেই মুহূর্তে সামনে থেকে একদল জাপানি সৈন্য তাদের লক্ষ্য করে ধেয়ে আসে। চারপাশ থেকে বৃষ্টির মতো গুলি চলতে শুরু করে। কিন্তু মানসিক যন্ত্রণার মধ্যেও সে হার মানেনি। সে কোনো মতে সার্জেন্টকে দড়ি দিয়ে বেঁধে নিচে পাঠিয়ে তাকে নিরাপদে রাখে। এখন পাহাড়ে বাকি শুধু ডেসমন্ড একা। জাপানি সৈন্যরা তাকে সরাসরি টার্গেট করে গুলি করতে করতে এগিয়ে আসে। ডেসমন্ড উপায় না দেখে নিজের কোমরে দড়ি বেঁধে পাহাড়ে ঢাল বেয়ে নিচে নামতে শুরু করে। উপর থেকে জাপানিরা তাকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই নিচ থেকে আমেরিকান স্নাইপার আর সেনারা পাল্টা গুলি চালিয়ে জাপানিদের পিছু উঠতে বাধ্য করে। দেখা যায় সে একাই অন্তত ৭৫ জন মৃতপ্রায় সৈনিকের জীবন বাঁচিয়েছে। ক্যাপ্টেন গ্লোভার, যিনি একসময় ডেসমন্ডকে ভীতু বলে অপমান করেছিলেন, আজ তিনি তার সামনে নতজানু হয়ে বলেন, ডেসমন্ড, তুমি আজ যা করেছো পৃথিবীর সবচেয়ে সাহসী সৈনিকও তা করার সাহস পেত না। তোমার বিশ্বাসের কাছে আজ আমরা সবাই পরাজিত। পরের দিন সকালে আমেরিকান সেনারা যখন চূড়ান্ত আক্রমণের জন্য আবারও পাহাড়ের চূড়ায় ওঠে, তখন এক ভয়ানক লড়াই শুরু হয়। এবারও ডেসমন্ড সামনের সারি থেকে মানুষের সেবা করতে থাকে। তবে দুর্ভাগ্যবশত যুদ্ধের ময়দানে গ্রেনেডের আঘাতে ডেসমন্ড গুরুতর আহত হয়। যখন স্ট্রেচারে করে তাকে পাহাড় থেকে নিচে নামানো হচ্ছিল, যন্ত্রণায় কুঁকড়ে থাকা অবস্থায় ডেসমন্ডের মাথায় শুধু একটাই চিন্তা ছিল। সে ব্যাকুল হয়ে তার সঙ্গীদের কাছে জিজ্ঞেস করে, আমার বাইবেলটা কি কেউ পেয়েছো? কারণ সেই পবিত্র বইটিই ছিল তার একমাত্র শক্তি, যা ডরথি তাকে দিয়েছিল। আর এই বাইবেলের উপর বিশ্বাস রেখেই একজন সাধারণ মানুষ কোনো অস্ত্র ছাড়াই ইতিহাসের সবচেয়ে বড় বীর হয়ে উঠেছিল। স্ট্রেচারে শুয়ে থাকা ডেসমন্ডের হাতে যখন তার সেই হারানো বাইবেলটি ফিরিয়ে দেওয়া হলো, তখন তার চোখে মুখে যে প্রশান্তি দেখা গিয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শেষ পর্যন্ত আমেরিকান সৈন্যরা এই রক্তক্ষয়ী যুদ্ধে জয়লাভ করে এবং জাপানিরা পিছু উঠতে বাধ্য হয়। সিনেমার একদম শেষ
পর্যায়ে আমরা দেখতে পারি ডেসমন্ডকে এক অকুতোভয় বীরের সম্মানে পাহাড় থেকে নিচে নামিয়ে আনা হচ্ছে। যুদ্ধে অসাধারণ সাহসিকতা এবং নিঃস্বার্থভাবে অসংখ্য প্রাণ বাঁচানোর জন্য ডেসমন্ড ডসকে আমেরিকার সর্বোচ্চ সামরিক সম্মান মেডেল অফ অনার প্রদান করা হয়। এখানেই এই চমৎকার সিনেমাটি শেষ হয়ে যায়। তবে পর্দার বাহিরের আসল ডেসমন্ড ডস সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য না দিলেই নয়। ডরথি, যার ভালোবাসার টানে ডেসমন্ড ডস যুদ্ধ থেকে ফিরে এসেছিলেন, তিনি 1991 সালে মারা যান। এরপর 1993 সালে ডেসমন্ড দ্বিতীয়বার বিয়ে করেন। বাস্তব জীবনের এই অদম্য যোদ্ধা 2006 সালে 87 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি যদি আজ বেঁচে থাকতেন তবে তার বয়স হতো প্রায় 107 বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রেক্ষাপটে তৈরি প্রায় সব সিনেমার হিরোই অস্ত্র হাতে শত্রুদের মেরে বীর সাজেন, কিন্তু ডেসমন্ড ডস ছিলেন একজন ব্যতিক্রমী মানুষ, যিনি কোনো অস্ত্র না ছুঁয়েও কেবল মানুষের প্রতি ভালোবাসা আর নিজের বিশ্বাসের জোরে হয়ে উঠেছেন ইতিহাসের একজন সত্যিকারের সুপারহিরো। ব্যক্তিগতভাবে আমি তো ডেসমন্ড ডসের সাহসিকতার ফ্যান হয়ে গিয়েছি। আপনার কাছে ডেসমন্ডের এই লড়াই এবং তার আদর্শ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। আর ততক্ষণের জন্য বেশি বেশি মুভি দেখবেন। বাই।